স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান? সুযোগ আপনার হাতের কাছেই। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। কেন এইভাবে যে আজকে এইভাবে হঠাৎ করে আপনাদের সাথে বসে কথা বলতে হচ্ছে, তার মূল কারণ আরামবাগ মহকুমাটা যদি আপনারা কেউ পিছনের দিকে যান, তাহলে আরামবাগ মহকুমার একটা অতীত ইতিহাস আছে। সেই অতীত ইতিহাস হচ্ছে যেমন স্বাধীনতার পর থেকে প্রফুল্ল সেন, অজয় মুখার্জির নামে আরামবাগ বিখ্যাত ছিল। পরবর্তী ক্ষেত্রে ৩৫ বছর আমরা দেখেছি এখানে কোনো গণতন্ত্র ছিল না। এখানে ক্ষমতায় যারা থাকে তারাই গণতন্ত্রটাকে কায়েম করবে। পরবর্তী ক্ষেত্রে আমার অন্তত মনে আছে যে ২০১১ সালে তৃণমূল হেরে যাবার ভয়ে এই আসনে প্রার্থী দেয়নি, কংগ্রেসকে ছেড়ে দিল। পরবর্তী ক্ষেত্রে ২০১৬ সালে, যদিও ২০১১ সালে একমাত্র তোমার দুজন জায়গায়, একটা আরামবাগ আর একটা হচ্ছে গোঘাট, এই দু জায়গায় ছাড়া ফ্রন্টের কেউ যেতে দিল। স্বাভাবিকভাবে আরামবাগের একটা অতীত ইতিহাস আছে। এখানে আমি ২০০৩ সালের পঞ্চায়েত দেখেছি, আমি ২০১৩ সালের পঞ্চায়েত দেখেছি, আমি ২০১৯ সালেরও পঞ্চায়েত দেখলাম। এখানে মানুষ তার ভোটাধিকারও প্রয়োগ করতে পারতাম এবং তারা তাদের প্রার্থী পদ জমা দিতে পারে। এই গোঘাট বিধানসভা নিয়ে, এই আরামবাগ সাব ডিভিশন নিয়ে এবারও যখন আমাদের পঞ্চায়েত হচ্ছিল, আজকে আমাদের সাথে আমরা মাঝখানে পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গের যিনি অবজারভার, ভারতীয় জনতা পার্টির অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি, বহু মন্ত্রী থেকে শুরু করে অনেক বড় বড় পদ অলঙ্কৃত করে আজকে ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক এবং পশ্চিমবাংলার ভারপ্রাপ্ত মানুষ। এখানে রয়েছে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি বিমান, রয়েছে অনেক যুব আন্দোলন করেছে মনোজ, অর্থাৎ ও যুব কংগ্রেস করেছে, পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের কিছুদিনের জন্য থাকলেও তারপর থেকে ও ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত। পাশে রয়েছে হাওড়া জেলায় দীর্ঘদিন সভাপতির পদ অলঙ্কৃত করেছে, সাংসদের জন্য নির্বাচনের লড়াইও করেছিল। এই নির্বাচনে বিমানের নেতৃত্বে যে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি লড়াই করেছিল তার তপনবাবুর মধ্যে রয়েছে এবং প্রিয়াঙ্কা যুবর দায়িত্বে এই মোর্চার এখানে দেখাশোনা করে, সে এখানেও রয়েছে। আপনাদের প্রথমেই বলে রাখি যে আজকে ধরুন এই যে মানুষের ঢল, আমি চাপাডাঙ্গা থেকে এই অবধি আস্তে আস্তে দেখি, এই মানুষের ঢল এর পূর্বাভাস হচ্ছে আগামী ৬ মাস ৮ মাসের মধ্যে দেখবেন। এটা হচ্ছে তার পূর্বাভাস। আমি আবার বলি, আমি এর আগে আরামবাগ দেখেছি, এর আগে আমি গোঘাট দেখেছি, আমি এর আগে সুরা দেখেছি। আমি এগুলো স্বাভাবিকভাবে এগুলো আমার দেখা যায়। আমি আবার বলি, এখানে পঞ্চায়েত নির্বাচনে কেউ প্রার্থী পদ দিতে পারিনি আমরা। কেউ আমাদের আমরা যে রিভিউ করেছিলাম, সেই রিভিউতে আমি এখন লিখেছিলাম যে আরামবাগ এ, তখন সবাই চমকে উঠেছিল দেখে যে আরামবাগ কি করে হবে। কিন্তু আরামবাগের মানুষ আমাদের বঞ্চিত করেনি, মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছিল। সেই রায় আপনারা সবাই জানেন, ভোট বাক্সে সেই যে রায় হয়েছিল, সেই রায় জনমতে প্রতিফলন করতে দেওয়া হয়। ভোট গাঁ গুনে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীকে বিজয়ী বলে দিয়েছে। আজকে এখানে একটা পরম্পরা আছে। দেখুন, এখানে
তৃণমূলের যিনি বিধায়ক, বাচ্চা ছেলের মানুষ, আমি তাকে চিনি, তো আমি তাদের বলবো যে দেয়ালের লিখনটা পড়তে হবে। দেয়ালের লিখনটা না পড়লে আজকে ক্ষমতার দম্ভে জবরদস্তি যা চাইবো করতে পারতে পারি, কিন্তু জোর করে ক্ষমতার দখলে আপনি যতই বলুন আমি আরামবাগে আছি, আমি গোঘাটে আছি, আলটিমেটলি কিন্তু যেমন এখানে অনিল বোস সাংসদ থাকতে পারেনি, যেমন এখানে সিপিএম এর লোকেরাও সাংসদ থাকতে পারেনি, তারাও কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে মনে করেছিল জনমতকে পাল্টে দেবো, যে খুন হতো, যে জায়গা হতো, আমরা দেখেছি সেই সময় তৃণমূলের লোকেরা, যারা আমরা তখন তৃণমূল করতাম, আসতে পারি। এখন যেটা ভারতীয় জনতা পার্টির হচ্ছে, খুন হলো, এবার তাকে নিয়ে এসে তাকে সামনে দাঁড় করিয়ে বলারও যে আমাকে তৃণমূল দেখছে, আমি তৃণমূলের সাথে আছি, এটার মধ্যে কৃতিত্ব নেই মানুষ, এটা কৃতিত্ব নেই। আগামী দিন আজকের জনমতটা পড়ো, রাস্তাটা দেখো, মানুষের চোখের ভাষাটা বোঝো। তৃণমূলকে কিন্তু প্রমাদ গুনতে হবে, তার কারণ মানুষের যা চোখের ভাষা, যা শরীরের ভাষা, এই ভাষা যদি রাস্তায় পড়ে তাহলে যে প্রলয় এখানে ঘটবে সেটা তৃণমূলের ভাবনার মধ্যে। আমি আবার আপনাদের বলছি যে একটা লোক মারা গেছে, তাকে দাঁড় করিয়ে আপনি বলাতেই পারেন ক্ষমতার দম্ভে যে আমি তৃণমূলের সমর্থনে আছি, কিন্তু এটা দেয়ালের লেখা নয়। দেয়ালের লেখাটা রাস্তায় দাঁড়ালে বুঝতে পারবেন যে দেয়ালের লেখাটা কি। তার মানে কি জোর করে বলানো হয়েছিল? ঘোরালে তাই হয়, ঘোরালে তাই হয় যে কি দাঁড়ালো। প্রথম কথা হচ্ছে আপনারা দীর্ঘদিনের সিনিয়র সাংবাদিক, অর্থাৎ আপনারা দেখেছেন যে গৌঘাটে মনোনয়ন দিতে পারেনি তাহলে ভারতীয় জনতা পার্টির লোক, তাহলে কি কেউ মনোনয়ন দিতে আসেনি না জোর করে তাদের দিতে হবে? আপনারা কি যাবেন আজকে? না, আমরা কোনো সংঘর্ষ করতে এখানে আসি না। তার কারণ হচ্ছে কেউ স্বেচ্ছায় যদি সাংবাদিকদের ডেকে বলে যে আমার সাথে এ আছে ও আছে, তাহলে আমি তার বাড়িতে গিয়ে তাকে তো বিব্রত করতে চাইছি না, আমি নিশ্চিত করে চাইছি না তাকে বিব্রত করতে। আমরা বিব্রত করতে চাইছি না, এবং আমরা কখনো এই কোভিড সিচুয়েশনের মধ্যে কাউকে বিব্রত করার মানসিকতা নিয়ে আমরা আসি। আমরা নিশ্চিত করে যদি কেউ নিহত হয়, আহত হয়, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। ভারতীয় জনতা পার্টি তাদের পাশে থাকে এবং আগামী দিনও থাকবে। আচ্ছা, মুসলিমবাগ বিধানসভায় 15 আগস্টে খানাকুলের তুলনাটা দিয়ে দেবো। আমরা স্বাভাবিক থেকে করতে আসি না, আমরা খানাকুলের ঘটনা যারা আছেন তারা সবাই জানেন। অর্থাৎ স্বাভাবিকভাবে আরামবাগে এই সিচুয়েশন তো থাকবে না। আমরাও নিশ্চয়ই বড় বড় জয়েনিং প্রসেসে থাকবো। আরামবাগের প্রতিটা মানুষ, আমি অধিকাংশ মানুষের সাথে রাস্তায় আস্তে আস্তে দেখা হয়েছে, হাত পেয়েছি। আমি অধিকাংশ লোককে মোরাললেস আমি দেখেছি, তাদের অত্যাচার তাদের উপর আমি দেখেছি। তাই স্বাভাবিকভাবেই আরামবাগের মানুষ কিন্তু তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছি খানাকুলে কি হয়েছে, এর আগে আমরা দেখেছি পরশুরায় কি হয়েছে, এর আগে আমরা দেখেছি এখানে খানাকুলের পাশে কি হয়েছে আমরা দেখি। সুতরাং আবার বলি, আরামবাগে আজকে আপনারা 10টা লোক নিয়ে এসে, সঙ্গে পুলিশ মিলিটারি নিয়ে এসে আপনি যা খুশি বলাতে পারেন, কিন্তু এইটা জনমত নয়। জনমতটা মানুষ বলবে, জনমত মানুষ বলবে। আপনারা জনে জনে কান পাতুন, জনে জনে জিজ্ঞাসা করুন যে কি ঘটেছে, তাহলেই আমরা বুঝতে পারবেন যে কি অবস্থা এখন রয়েছে আরামবাগে। পরিস্থিতি আপনারা এই সামনে ইলেকশনে করবেন। ইলেকশন সারা বাংলায় গণতন্ত্র নেই। আমি একটা টাইমে দিল্লিতে ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার পর আমাকে যেদিনকে ন্যাশনাল কাউন্সিলের মেম্বার করা হয়েছিল এবং ন্যাশনাল কাউন্সিলের মিটিংয়ে বলতে দেওয়া হয়েছিল, যেখানে অমিত শাহ সভাপতি ছিলেন, যেখানে নরেন্দ্র মোদী বসেছিলেন, সেই মঠে দাঁড়িয়ে আমি সবার সামনে বলেছিলাম যে বাংলায় আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে একটাই প্রশ্ন, বাংলায় লোকতন্ত্র রাখা কি না রাখা। তৃণমূলের ভবিষ্যৎ, তৃণমূলের ভবিষ্যৎ আবার বলছি সেটা মানুষ ঠিক করবে। সে তো আজকে রাস্তা থেকে দেয়াল দিকে আপনারা বলতে পারেন। আপনারা সাংবাদিক, আপনাদের কলমে আপনাদের ভাষায় কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন তো যে
বিগত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অমিত শাহজির কুশলী দল পরিচালনায় পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি 18টা আসন জিতেছে। এবং যদি ঠিক ধরা যায় তাহলে কিন্তু আগামী দিন এই জায়গা কি হতে পারে সেটা আপনারা বুঝে রাখুন। আজকে আমার এই আরামবাগ দেখে, মানুষের চেহারা দেখে, মানুষের অভিব্যক্তি দেখে আমি কিন্তু দেয়ালের লিখনটা সবাইকে বলছি পড়া শুরু করুন, নাহলে ভবিষ্যৎ কিন্তু তার চলে মুকুলদা সিঙ্গুরের ভবিষ্যৎ কি হবে? এবং সিঙ্গুরের আন্দোলনে আমিও সেই সময় তৃণমূল কংগ্রেসে ছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমি নিশ্চয়ই বলেছিলাম, নিশ্চয়ই আপনারা জানেন যে সিঙ্গুরের আন্দোলনে তৃণমূল কংগ্রেস ভুল করেছে। এবং শুধু তৃণমূল কংগ্রেস ভুল করেনি, সেই সময় আমরা এনডিএতে ছিলাম, সেই আন্দোলনে আমাদের সাথে এনডিএর নেতৃত্ব ছিল। সিঙ্গুরের আন্দোলনে মানুষের দেয়াল লেখাটা আমরা বলতে পারি যে আজকে কর্মসংস্থান প্রায় স্তব্ধ হয়ে গেল। তাই স্বাভাবিকভাবে সিঙ্গুরের আন্দোলন সেই সময় ভুল হয়েছে, এটা বলতে আমার কথা। আজকে তো কৃষি শিল্প হাফ করার কথা বলা হচ্ছে। হোক তো দেয়াল গড়ার আগে পতাকা উড়ে গেল। কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী ইস্তফা দিয়েছেন অকালি দলে। সেটা কি সে ইস্তফা দিয়েছে সমর্থন করে, নাম সেটা বলে ইস্তফা দেওয়ার সাথে সমর্থন করার ইস্তফা দিয়েছে সমর্থন। না মুকুলদা, আমি বলছি যে এই যে সিদ্ধান্ত, সরকারের যে সিদ্ধান্ত কৃষি শিল্প হাফ করার, এটা কেন? আবার বলছি যে এখানে যে মাটিটার যে হাল হয়ে গেছে না, ওই মাটিটা কখনো কৃষি হবে না। মুকুলদা, আপনারা ক্ষমতায় এলে সিঙ্গুরে কি করবেন? আবার বলি, আমার যা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি যে ওইখানে যদি কোনো শিল্প স্থাপন করা যায় তবেই বাংলার একটা মঙ্গল। আপনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ভাগাদিকে জট শুরু হয়েছিল, আপনারা যদি ক্ষমতা আসেন কি করবেন? আবার বলি এইসব আজ থেকে 12 বছর আগে চলে। কেন জট কি বৃত্তান্ত সব আজকের যুগে কি গুহাটা ওটা বড় মুকুলদা, এই মমতা যে দিদির মুসলিম দোষণ আর চপ শিল্পকে নিয়ে কিছু বলবেন? এইসব তো বলে বলা যাবে, তো সময় হয়েছে। এখন তো সবে আমাদের খুলছে, লকডাউন খুলছে, সবে তো মাইক বাজার সুবিধাও আসছে। আমি তো ভাবতেই পারি না যে আমরা লকডাউনের পরিস্থিতিতে এই রাস্তা দিয়ে আসছি, এই হাজারে লাখো মানুষ আজ আমাদের জন্য দাঁড়িয়ে আছে, লাশ দিতে দেখার জন্য দাঁড়িয়ে আছে। এটা আমি স্বপ্নেও ভাবতে পারি। আপনার প্রতি তৃণমূল কি নরম? আবার দেখুন, নরম গরম জানি না, আমার বিরুদ্ধে 45টা মামলা দেওয়া হয়েছে, এইটা আমি জানি। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।